ভাগীরথী হুগলি নদীর থেকে বোথ সাইডে 3.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এবং বাগজোলা চ্যানেল থেকে বোথ সাইডে 3.5 কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই স্থানগুলো 1 থেকে 2 বছরের মধ্যে আক্রান্ত হবে। কেন? এরপর এই অঞ্চলগুলো থেকে মাটি ধুয়ে যাওয়ার পরে বাকি টোটাল শহর কলকাতা কিন্তু একই অবস্থার দ্বারা আক্রান্ত হবে। তার কারণ হচ্ছে প্রাথমিকভাবে এরা নদী খাতের কাছাকাছি বলে এরা ধৌত সেডিমেন্টের প্রভাব বেশি ভোগ করছে, বাকিরা এর পরবর্তী সময় ভোগ করতে থাকবে। ফলে আগামী 6 থেকে 7 বছরের পর কলকাতা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সঠিক বলেছেন। এটা তো একটা ভয়ঙ্কর তথ্য। এবং আপনি যেটা বলছেন 6-7 বছরের মধ্যে কলকাতা যদি বসবাসের অযোগ্য হয়ে যায়, তাহলে এই যে এত বিল্ডিং, এত অফিস, তাহলে সমস্ত কিছু তাহলে কি মানে একেবারে সবটাই হেলে পড়তে চলেছে। আমরা গত কয়েকদিনে অন্তত 30টা জায়গায় এই খবর আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বাড়িগুলো কোনো না কোনোভাবে একটু হলেও হেলে রয়েছে, আবার কোথাও কোথাও দেখা গিয়েছে যে হেলে কাত হয়ে পড়ে গিয়েছে। এটা কি একটা সূত্রপাত বলে আপনি মনে করছেন? একেবারে একেবারে এটা হচ্ছে তার ইন্ডিকেশন যে আলটিমেটলি এই ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে, ভয়ঙ্কর দিন আসতে চলেছে। এটা শুধু এখন আপনারা কয়েকখানা বিচ্ছিন্ন বিল্ডিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, বাস্তবিক ক্ষেত্রে এই ছবি কিন্তু টোটাল শহর কলকাতার। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কিন্তু যদি নিয়ম মেনে বহুতল তৈরি করা হয়, কারণ এখন দেখা যায় যে যখন উঁচু উঁচু বাড়িগুলো তৈরি হয় ডিপ পাইলিং করা হয় প্রায় 100 ফুট নিচ পর্যন্ত, তাহলেও কি এই বিপদ থাকবে? বেসিক্যালি দেখুন, আমরা যদি 100 ফিট পর্যন্ত পাইলিং করে থাকি তাহলেও কিন্তু এই বিপদ থাকবে। তার কারণটা হচ্ছে কালীঘাট ফরমেশন 18 থেকে 20 মিটার, মানে প্রায় 60 ফিট গভীরতা পর্যন্ত। এরপরে যে ভঙ্গুর স্তরের কথা বলছি, এই স্তরের গভীরতা হচ্ছে প্রায় 52 মিটার পর্যন্ত, অর্থাৎ প্রায় 150 ফিট পর্যন্ত গভীর। 150 ফিট নিচে যদি কেউ পাইলিং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই বিল্ডিং হয়তো স্টেবিলিটি লাভ করবে, বাকি বিল্ডিং গুলোর ক্ষেত্রে কোনো স্টেবিলিটি লাভ করার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঠিক, এটা কি বর্ষা বৃষ্টির পরিমাণ বেড়ে যাবার জন্য কি এই ফলশ্রুতি কলকাতায়? কারণ আমরা এই বছরটা টোটাল দেখলাম যে প্রবল বৃষ্টি হয়েছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ঠিক প্রবল বৃষ্টির জন্য নয়, কলকাতার মাটিতে সরাসরি ভাবে জল অনুপ্রবেশ করতে পারছে না, যে কারণের জন্য জল ভার্টিক্যালি প্রবেশ করলে তাকে যতটা পথ অতিক্রম করতে হয়, যতটা পলিরাশি সে বহন করতে পারে, তার থেকে অনেক বেশি পলিরাশি বহন করতে হচ্ছে কলকাতার মাটি আনত পৃষ্ঠের উপর দিয়ে জলকে টেনে নিচ্ছে বলে। সঠিক বলেছেন। আমি একটা তুলনা যদি করি, আমরা প্রত্যেক বছর দেখি যে মুর্শিদাবাদে বর্ষাকালে কিভাবে নদী ভাঙনের সমস্যা হয়, ফুলহার নদী সহ অন্যান্য নদীগুলোতে পাড় ভেঙে ভেঙে যায়। কলকাতার ক্ষেত্রে তো সেই সমস্যাটা নেই, পাড়গুলো অতটা ভাঙে না। তাহলে কি জলে পাড় না ভেঙে ভেতর দিয়ে জল প্রবেশ করছে বলে এই সমস্যা? আমাকে যদি তুলনা করে আলটিমেটলি ওপরেরটা ইট কাঠ পাথর দিয়ে মোড়া বলে কলকাতার পাড়টা ভেঙে পড়ছে না। কিন্তু আপনারা যদি ভাটার সময় একবার ভাগীরথী হুগলি নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে কলকাতা নদীর খাত বাঁধানো অবস্থায় রয়েছে, তার তলদেশ দিয়ে কি পরিমাণ জল ভূমিভাগের মধ্যে প্রবেশ করছে। অর্থাৎ আমরা প্রত্যেকে কিন্তু হ্যাঙ্গিং কন্ডিশনে আছি। যে নদী ভাঙন আপনারা মুর্শিদাবাদে, নদিয়ায়, মালদায় এগুলোতে দেখতে পান, তার থেকে অনেক বেশি নদী ভাঙন কিন্তু আমরা কলকাতায় দেখতে পেতাম, এবং সেটা অলরেডি কিন্তু ভঙ্গুর অবস্থায় কলকাতার মাটির তলাকে ধুয়ে নিয়ে চলে গেছে। শুধুমাত্র বাইরের খোলসটা দাঁড়িয়ে আছে, এবং সেই খোলসটা দাঁড়িয়ে আছে তার কারণটা হচ্ছে এটা কংক্রিটাইজড একটা সারফেস বলে সেটা ভেঙে পড়ছে না। কিন্তু এই ভার বেশি দিন সে নিতে পারবে না। যখনই লোড বাড়বে তখনই ভাগীরথী হুগলি নদীর বোথ সাইডের বিস্তীর্ণ অঞ্চলে ভেঙে যাবে। সঠিক বলেছেন। আপনারা যদি বাবুঘাটে বা উট্রাম ঘাটের কাছাকাছি গিয়ে সারফেসকে দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে রাস্তাঘাট গুলোতে প্যারালালি সমস্ত ক্র্যাক তৈরি হয়ে গেছে, যেগুলো দিয়ে চক্র রেল যায়। তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দেখতে পাবেন প্যারালাল ক্র্যাক তৈরি হয়ে আছে সারফেসের মধ্যে। শুধুমাত্র সাজানো গোছানো একটা স্ট্রাকচার, একটা ফ্রেম, একটা ছাদের উপরে আমরা বসে আছি, যার একতলা বিল্ডিংটা বেসিক্যালি নষ্ট হয়ে গেছে। আজকে কলকাতা ঠিক এই অবস্থায় এসে পৌঁছেছে। সেই জন্য আমরা বলেছিলাম দ্য সিটি অন দ্য ক্র্যাডল, মানে দোলনায় বসে যেন দুলছে শহর।
যে কোনো মুহূর্তে নিচের স্তরটা যদি সরে যায়, টোটাল শহরটা কিন্তু সাবমার্জ করে যেতে পারে। ভবিষ্যতে আপনারা কিন্তু ভাগীরথী হুগলি নদীর যে উভয় প্রান্তে যতগুলো শহর আছে, প্রত্যেকটা শহরে একই ধরনের সমস্যাকে ফেস করবেন। আপনারা সমস্যা ফেস করবেন পাটনা শহরে, সমস্যা ফেস করবেন এলাহাবাদ শহরে, এবং সমস্যা ফেস করতে হবে আমাদেরকে দিল্লি শহরের ক্ষেত্রেও। তার কারণ হচ্ছে প্রত্যেকটা শহরের মাটির একই বৈশিষ্ট্য, তারা মোটামুটি ভাবে ধৌত প্রক্রিয়ায় প্রায় ফাঁপা হয়ে বসে আছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার সারফেস একই স্ট্রাকচারের উপরে অবস্থান করছে। ফলে এই অঞ্চলে যতগুলো শহর আছে তারা প্রত্যেকেই কিন্তু ধীরে ধীরে